বাংলা বরাক আসাম চ্যানেলে সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জিতল টিআরএস, কিন্তু দুইয়ে থাকা বিজেপির প্রাপ্তির জুলি পূর্ণ। পুরো বুট গঠনে ওইসির সঙ্গে হাত মেলাতে পারে কেসিআর। যোগী শাহ যেখানে প্রচার করবেন সেখানেই হারবে বিজেপি। হায়দ্রাবাদ নিয়ে কটাক্ষ আসাদুদ্দিন ওইসির। শরীয়ত আইনকে চ্যালেঞ্জ জানিয়ে মুসলিমদের একের বেশি বিয়ে করায় নিষেধাজ্ঞা জারি করতে সুপ্রিম কোর্টে দাখিল হলো মামলা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। দিল্লিতে চাপ বাড়াচ্ছেন কৃষকরা, আসরে নামতে হলো মোদীকেও। অমিত শাহ রাজনাথের সঙ্গে জরুরি বৈঠক। পরের বছর মার্চ পর্যন্ত খুলবে না স্কুল, শুধুমাত্র দশম দ্বাদশে হবে পরীক্ষা, জানালো মধ্যপ্রদেশ সরকার। ৮ ডিসেম্বর দেশজুড়ে ধর্মঘটের ডাক, কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় বিক্ষুব্রত কৃষকরা। পশ্চিমবঙ্গে বিজেপি যেন ঢুকতে না পারে, ফোনে মমতাকে আর্জি কৃষকদের। মহারাষ্ট্রের বিধান পরিষদের নির্বাচনে ভরাডুবি বিজেপির, বড় জয় শাসক জোটের। এবং সর্বশেষ জানিয়ে দেব, দিল্লির কৃষক বিক্ষোভের নেতা প্রাক্তন বাম সাংসদ হান্নান মোল্লার বিরুদ্ধে দায়ের হলো এফআইআর। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। হায়দ্রাবাদের পুর নিগম নির্বাচনে জয়ী টিআরএস, কিন্তু বিজয়ীর হাসি পদ্ম শিবিরের মুখে। হায়দ্রাবাদ দখলে এলো না ঠিকই, তবে বিন্ধ্য পর্বত পেরিয়ে গেরুয়া হাওয়া বইল এবার দক্ষিণেও। হায়দ্রাবাদের পুর নিগম নির্বাচনের ফলাফল থেকে 2023 সালে তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে লড়াইয়ের প্রয়োজনীয় আত্মবিশ্বাস পেয়ে গেল বিজেপি। দক্ষিণেও আধিপত্য বিস্তারের প্রথম পদক্ষেপও সম্ভবত পেয়ে গেল গেরুয়া শিবির। তবে বোর্ড গঠনে কিংমেকার ওয়াইসির মিম। 150 আসনের গ্রেটার হায়দ্রাবাদ মিউনিসিপাল কর্পোরেশন বা জিএইচএমসি এর নির্বাচনের ফলে টিআরএস এর সঙ্গে কাটায় কাটায় কড়া টক্কর দিল বিজেপি। শেষ পর্যন্ত 55 আসন পেয়ে নির্বাচনে জিতল টিআরএস। সংখ্যাগরিষ্ঠতার পরীক্ষায় পাশ করলেও ম্যাজিক ফিগার চুতে ব্যর্থ কেসিআরের দল। তাই পুরো ভোট গড়তে ওইসির দলের সঙ্গে হাত মেলাতে পারে কেসিআর। আসাদুদ্দিন ওইসির এআইএমআইএম পেয়েছে 44টি আসন। আসন দখলে কংগ্রেস চতুর্থ স্থানে, পেয়েছে মাত্র 2টি আসন। হায়দ্রাবাদ পুর নিগম দখলের লক্ষ্যে এবার সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছিল বিজেপি। প্রচারে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে। এছাড়াও দলের হেভিওয়েট মন্ত্রী সাংসদরাও প্রচারে জোর তুলেছিলেন। এমনকি ভোট প্রচারে রোহিঙ্গা পাক অনুপ্রবেশকারীর মতো বিতর্কিত বিষয় তুলে এনেছিলেন তারা। এর পিছনে অবশ্য বিজেপির স্পষ্ট অঙ্ক ছিল, আঞ্চলিক দলগুলির উপরে নির্ভরতা দূর করে দক্ষিণেও নিজেদের পায়ের তোলার জমি শক্ত করতে মরিয়া মোদী শাহ নাড্ডারা। 2023 সালে তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসাবে হায়দ্রাবাদের পুরো বুটকেই মঞ্চ হিসেবে বেছে নিয়েছিলেন তারা। কারণ হায়দ্রাবাদ পুর নিগমের এলাকার মধ্যে তেলেঙ্গানার 25টি বিধানসভা এবং 5টি লোকসভা এলাকা পড়ে। ফলে হায়দ্রাবাদ পুর নিগম দখল করতে না পারলেও একেবারে বিজেপির প্রাপ্তির ভাড়ার যথেষ্টই। 2016 সালের পুর নির্বাচনে মাত্র 4টি ওয়ার্ডে জিতেছিল বিজেপি। সেখানে বিজেপি এবার 48 আসনে জয়লাভ করেছে। অপরদিকে যোগী শাহ যেখানে প্রচার করবেন সেখানেই হারবে বিজেপি। হায়দ্রাবাদ নিয়ে কটাক্ষ ওইসির। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে প্রচার করবেন সেখানেই হারবে বিজেপি। শুক্রবার গ্রেটার হায়দ্রাবাদ পুরসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর কটাক্ষ করে এই মন্তব্যই করলেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওইসি। এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে হায়দ্রাবাদের সাংসদ বলেন, আমরা বিজেপির বিরুদ্ধে গণতান্ত্রিক পথে লড়াই করব। তেলেঙ্গানার মানুষও এই রাজ্যে বিজেপির প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিতে বাধা দেবে বলে বিশ্বাস করি আমরা। যেখানেই অমিত শাহ ও যোগী আদিত্যনাথ প্রচারের জন্য যাবে সেখানেই হারবে বিজেপি। গ্রেটার হায়দ্রাবাদ পুরসভা নির্বাচনে 149টি আসনে প্রার্থী দিয়ে 48টি আসনে জয়ী হয়েছে বিজেপি। তাদের আগে একমাত্র তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি রয়েছে। এর জেরে হায়দ্রাবাদে বিজেপি জড় রয়েছে বলে দাবি করেছেন অনেকে, যদিও সে কথা মানতে রাজি নন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান ওইসি। উল্টে তার দাবি, কোথায় জড় বইছে? যদি সত্যি কোনো জড় বইত তাহলে বিজেপি মহারাষ্ট্রের এমএলসি নির্বাচনে হারত না। ওরা বলেছিল ওল্ড হায়দ্রাবাদে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে, কিন্তু আমার এলাকায় বিজেপি কিছুই করতে পারেনি। আমরা গণতান্ত্রিক স্ট্রাইক করেছি।
আগে 60টি আসনে লড়াই করে 44 জন কাউন্সিলর নির্বাচিত করেছিলাম, এবার 51টি আসনে লড়াই করেও তা ধরে রাখতে পেরেছি। তবে বিজেপির শক্তি বৃদ্ধি সম্পর্কে তিনি যে কিছুটা চিন্তায় রয়েছেন তাও বোঝা গিয়েছে ওইসির মন্তব্যে। এ প্রসঙ্গে তিনি জানান, তেলেঙ্গানার মানুষের অনুভূতি সম্পর্কে খুব ভালো ধারণা রয়েছে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের। আশা করি নিজের দলের ফলাফল নিয়ে পর্যালোচনা করবেন তিনি। অপরদিকে শরীয়ত আইনকে চ্যালেঞ্জ জানিয়ে মুসলিমদের একের বেশি বিয়ে করায় নিষেধাজ্ঞা জারি করতে সুপ্রিম কোর্টে দাখিল হলো মামলা। মুসলিম পুরুষদের একের বেশি বিয়ে করার অনুমতি দেওয়া আইপিসি ধারা আর শরীয়ত আইনকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানানো হয়েছে। আবেদনকারী বলেছেন, যেহেতু অন্য ধর্মে বহু বিবাহ প্রথা নিষিদ্ধ, সেহেতু একটি সম্প্রদায়কে একের বেশি বিয়ে করার অনুমতি দেওয়া যেতে পারে না। এর সাথে সাথে আবেদনে এও বলা হয়েছে যে আইপিসি ধারা 494 আর শরীয়ত আইনের ধারা 2 এর সেই বিধানকে অসাংবিধানিক ঘোষণা করা হোক, যেখানে মুসলিম পুরুষদের একের বেশি বিয়ে করার অনুমতি দেওয়া হয়। সুপ্রিম কোর্টে আবেদনকারীর তরফ থেকে আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন আর্জি দাখিল করে বলেন যে মুসলিম পার্সোনাল ল বোর্ড অ্যাপ্লিকেশন অ্যাক্ট 1937 আর আইপিসি ধারা 494 মুসলিম পুরুষদের একের বেশি বিয়ে করার অনুমতি দেয়, এটা অসাংবিধানিক। আবেদনকারী সুপ্রিম কোর্টের কাছে দাবি করেছেন যে এরকম বিধানকে সম্পূর্ণভাবে যেন অসাংবিধানিক ঘোষণা করা হয়। আবেদনকারী সুপ্রিম কোর্টে জানিয়েছেন যে মুসলিম সম্প্রদায় বাদ দিলে হিন্দু, পার্সি আর খ্রিস্টান পুরুষ যদি স্ত্রী থাকতে দ্বিতীয় বিয়ে করে তাহলে তাদের আইপিসি ধারা 494 অনুযায়ী দোষী মানা হয়। পিটিশনে বলা হয় যে এক কথায় বলতে গেলে ধর্মের নামে বহু বিবাহের অনুমতি দেওয়া আইপিসির বিধানে বৈষম্য করা হয়। এর সাথে সাথে এরকম বিধান সংবিধানের অনুচ্ছেদ 14 সমতার অধিকার আর অনুচ্ছেদ 15 এর বিধানের সরাসরি লঙ্ঘন। সুপ্রিম কোর্টে নিজের যুক্তি দিয়ে আবেদনকারীর আইনজীবী বলেন, আইপিসি ধারা 494 অনুযায়ী বিধান আছে যে যদি কোনো ব্যক্তি স্ত্রী থাকতে আরেকটি বিয়ে করে তাহলে তাকে দোষী মেনে 7 বছরের সাজা দেওয়া যেতে পারে। অপরদিকে চাপ বাড়াচ্ছেন কৃষকরা, আসরে নামতে হলো মোদীকেও। অমিত শাহ রাজনাথের সঙ্গে জরুরি বৈঠক। সরকারের উপর চাপ বাড়িয়ে ক্রমশ আন্দোলনের তীব্রতা বাড়াচ্ছেন কৃষকরা। আগামী 8 ডিসেম্বর ভারত বন্ধেরও ডাক দিয়েছেন তারা। এই পরিস্থিতিতে আজ ফের সরকারের সঙ্গে 5ম দফার বৈঠকে বসার কথা কৃষকদের, কিন্তু তাতেও সমাধান সূত্র না বেরোলে পরিস্থিতি আরো ঘোরালো হতে পারে। এই অবস্থায় আজ সকালেই কৃষকদের আন্দোলন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সঙ্গে জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়া কৃষি আইন প্রত্যাহার করতে হবে, নিজেদের এই দাবিতে এখনো অনড় কৃষকরা। দিল্লি হরিয়ানা সীমান্তে জাতীয় সড়ক অবরুদ্ধ করে বসে রয়েছেন কৃষকরা, কিন্তু সরকার আইন সংশোধনে রাজি হলেও প্রত্যাহারে নারাজ। এই কারণেই দুপক্ষে বেশ কয়েক দফা আলোচনার পরেও সমাধান সূত্র বেরোয়নি। উল্টে সরকারের রক্তচাপ বাড়িয়ে দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ছে কৃষক বিক্ষোভের আঁচ। এমনকি কানাডাতে ভারতীয় দূতাবাসের বাইরেও বিক্ষোভ হয়েছে। বিরোধী দলগুলি তো বটেই, সমাজের বিভিন্ন মহল থেকে কৃষকদের আন্দোলনের সমর্থন জানানো হচ্ছে। আবার প্রতিদিনই দিল্লি হরিয়ানা সীমান্তে বিক্ষোভকারী কৃষকদের সংখ্যা বাড়ছে। কৃষকদের পাশে দাঁড়িয়ে ইতিমধ্যেই পদ্মবিভূষণ পুরস্কার ফিরিয়ে দিয়েছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল। সরকারি সম্মান ফেরানোর কথা জানিয়েছেন পাঞ্জাবের বেশ কয়েকজন ক্রীড়াবিদ। আন্দোলনকারী কৃষক সংগঠনগুলি 8 ডিসেম্বর ভারত বন্ধের ডাক দিয়েছে। আবার আজকের বৈঠকে সমাধান সূত্র না বেরোলে হরিয়ানা সীমান্ত থেকে দিল্লির যন্তর মন্তরের দিকে এগিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন কৃষকরা। সংসদ ভবনের বাইরেও বিক্ষোভ দেখানোর পরিকল্পনা রয়েছে তাদের। কৃষকরা সত্যি এই পথে এগোলে আরো উত্তপ্ত হয়ে উঠতে পারে পরিস্থিতি। ফলে শান্তিপূর্ণভাবে সমাধান সূত্র বের করাই এখন সরকারের লক্ষ্য। খুদ প্রধানমন্ত্রী বারবার দাবি করেছেন নতুন কৃষি আইনে কৃষকদেরই উন্নতি হবে, আয় বাড়বে। তারপরেও নিজেদের অবস্থানেই অনড় কৃষকরা। শেষ পর্যন্ত মোদী মন্ত্রের সরকার কৃষকদের বোঝাতে সক্ষম হয় কিনা আজকের বৈঠকে সেটাই দেখার বিষয়। অপরদিকে মহারাষ্ট্রের বিধান পরিষদের নির্বাচনে ভরাডুবি বিজেপির, বড় জয় শাসক জোটের। সদ্য বিহার বিধানসভায় বিজেপির ভালো ফল হয়েছে দেশ জুড়ে বিভিন্ন রাজ্যের উপনির্বাচনেও। কিন্তু মহারাষ্ট্রে দেখা গেল উল্টো ছবি। বিধান পরিষদের নির্বাচনে বড়সড় ধাক্কা খেল গেরুয়া শিবির।
শিক্ষক এবং স্নাতকদের জন্য সংরক্ষিত 6টি আসনের নির্বাচনে বিজেপির দখলে গেল মাত্র একটি আসন। রাজ্যের শাসক জোট মহাবিকাশ আঘাড়ি জিতল 4টি আসন। নাগপুর, যেখানে কিনা আরএসএস এর সদর দপ্তর, দীর্ঘদিন পর সেই নাগপুরের শিক্ষকদের আসনটিও এবার হাতছাড়া হলো গেরুয়া শিবিরের। মহারাষ্ট্রের বিধান পরিষদের শিক্ষক এবং স্নাতকদের জন্য সংরক্ষিত 6টি আসনে নির্বাচন হয়েছিল 1 ডিসেম্বর। গত বছর শিবসেনা, এনসিপি, কংগ্রেস জোট ক্ষমতায় আসার পর এই প্রথম বড় নির্বাচন মহারাষ্ট্রে। বিজেপি চাইছিল শিক্ষক এবং স্নাতকদের জন্য সংরক্ষিত এই 6টি আসনে শাসক শিবিরকে জোর ধাক্কা দিতে, যাতে মহারাষ্ট্রের মানুষের কাছে বার্তা যায় যে সেনা, এনসিপি, কংগ্রেসের অনৈতিক জোটকে মানুষ সমর্থন করছেন না। কিন্তু সেটা তো হলোই না, উল্টে নিজেরাই বড়সড় ধাক্কা খেল গেরুয়া শিবির। এই 6টি সংরক্ষিত আসনের মধ্যে মহাজোটের তরফে 3টি আসনে লড়েছিল কংগ্রেস, 2টি আসনে এনসিপি এবং 1টি আসনে লড়েছিল শিবসেনা। এর মধ্যে পুনে এবং ঔরঙ্গাবাদ ডিভিশনের একটি করে স্নাতক আসনে জয় পেয়েছে এনসিপি। পুনে ডিভিশনের শিক্ষক আসন এবং নাগপুর ডিভিশনের স্নাতক আসনে জিতেছে কংগ্রেস। বিজেপির দখলে গিয়েছে ধুলের নন্দুরবারের একটি আসন। এই আসনটিতে আগেরবারের জয়ী কংগ্রেস প্রার্থী বিজেপিতে যোগ দিয়েছিলেন, এবারও তিনি জিতেছেন। শিবসেনা একটি আসনে লড়লেও তারা জয় পায়নি। প্রসঙ্গত, মহারাষ্ট্র বিধান পরিষদের মোট 78টি আসনের মধ্যে 14টি আসন শিক্ষক এবং স্নাতকদের জন্য সংরক্ষিত। তার মধ্যে এই 6টি আসনে নির্বাচন হয়েছিল, যাতে প্রায় 12 লক্ষ ভোটার ভোট দেন। আর সেজন্যই এই ফলাফলকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আর তাছাড়া নাগপুর আরএসএস এর গড় কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি 25 বছর এই আসন থেকে প্রতিনিধিত্ব করেছেন। সেই আসনে বিজেপির হার বেশ তাৎপর্যপূর্ণ। ফল প্রকাশের পর তাই মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস সাফাই দিলেন, 3টি দলের মিলিত শক্তি আন্দাজ করতে পারিনি আমরা। অপরদিকে পশ্চিমবঙ্গে বিজেপি যেন ঢুকতে না পারে, ফোনে মমতাকে আর্জি কৃষকদের। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে যাতে জিততে না পারে বিজেপি, মমতাকে ফোনে এই আর্জি জানালেন কৃষকরা। শুক্রবার সকালে মমতার নির্দেশে তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন দিল্লি যান। তার মাধ্যমেই দিল্লিতে কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলনকারী কৃষকদের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং বলেন তাদের দাবি ন্যায়সঙ্গত। সিঙ্গুরে কৃষিজমি আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করেন মমতা। জবাবে কৃষকরা মমতাকে বলেন, আপনি বাংলায় খুব ভালো কাজ করছেন, দয়া করে বিজেপিকে বাংলায় ঢুকতে দেবেন না। আপনার জয়ের প্রার্থনা করছি, যখনই প্রয়োজন হবে আমাদের ডাকবেন, আমরা বাংলায় চলে আসব। কেন্দ্রের বিরুদ্ধে কৃষক আন্দোলনে সব বিরোধী দলগুলিকে একজোট করার চেষ্টায় রয়েছে শিরোমণি অকালি দল। সেই লক্ষ্যেই আজ মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে পারেন অকালি দলের প্রতিনিধিরা। রবিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গেও দেখা করার কথা অকালি দলের। অপরদিকে দিল্লির কৃষক বিক্ষোভের নেতা প্রাক্তন বাম সাংসদ হান্নান মোল্লার বিরুদ্ধে দায়ের হলো এফআইআর। সারা ভারত কৃষক সভার নেতৃত্বে চলা সরকারের কৃষি আইনের বিরোধিতায় লক্ষ লক্ষ কৃষক রাজধানী ঘেরাও করেছেন। এনডিএ সরকারের সঙ্গে বিক্ষোভকারী কৃষক সংগঠনগুলির আলোচনা চলার মাঝেই এফআইআর দায়ের করা হলো এআইকেএস সাধারণ সম্পাদক হান্নান মোল্লার বিরুদ্ধে। এফআইআর করা হয়েছে তা স্বীকার করেছেন পশ্চিমবঙ্গের উলুবেড়িয়ার প্রাক্তন সিপিআইএম সাংসদ। তিনি এখন দিল্লিতে আছেন। দলীয় কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভার নেতৃত্বে চলা কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতার নেতৃত্ব দিচ্ছেন। দিল্লি ও হরিয়ানার সীমানায় হান্নান মোল্লা সহ বিভিন্ন সংগঠনের নেতারা ক্রমাগত অবরোধ চালিয়ে যাচ্ছেন। কৃষক বিক্ষোভ ও রাজধানী ঘেরাও 1 সপ্তাহ পার হয়েছে। সরকারের সঙ্গে কৃষক সংগঠনগুলির দফায় দফায় আলোচনা ব্যর্থ। কোনোভাবেই কেন্দ্রীয় সরকারের 3 কৃষি আইন মানতে নারাজ কৃষকরা। ইতিমধ্যেই 12 লক্ষের বেশি কৃষক দিল্লির কাছে এসে অবস্থান করছেন। হরিয়ানা, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ডে ছড়িয়েছে বিক্ষোভ। সেই রেশ গিয়ে পড়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। বিক্ষোভরত কৃষকদের যৌথ মঞ্চ অল ইন্ডিয়া কিষাণ সংঘর্ষ সমিতির নেতৃত্বরা জানিয়েছেন, আইন বাতিল না হলে দিল্লি ঘেরাও চলবে।